স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনুভা। এবারে জানাবো খবরে বিস্তারিত। 10 দিন পর খুলে দেওয়া হয়েছে সচিবালয়ে আগুনে ক্ষতিগ্রস্ত 7 নম্বর ভবনটি। তবে 9 তলা ভবনের পুড়ে যাওয়া 4টি তলা ছাড়া বাকি 5 তলায় অফিস শুরু করেছেন কর্মকর্তা কর্মচারীরা। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জানান, নথিপত্র ও আসবাবপত্র ক্ষতি নিরূপণে 2টি কমিটি কাজ করছে। তবে যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটি নিরূপণে সময় লাগবে বলেও জানান তিনি। এদিকে আজ থেকে ভবনটিতে সবাই প্রবেশ করতে পারছেন, তবে 6ষ্ঠ তলা থেকে গণপূর্ত বিভাগের কর্মকর্তা ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। বন্ধ আছে লিফট, সরবরাহ বন্ধ রয়েছে, তবে রয়েছে বিদ্যুৎ সরবরাহ। এদিকে 6 থেকে 9ম তলা পর্যন্ত 4টি ফ্লোরের সিঁড়ি একেবারেই ধসে গেছে, কোথাও কোথাও ক্ষয়ে গেছে দেয়াল। 4টি তলার মেঝে জুড়ে এখনও ধ্বংসস্তূপ। ক্ষতিগ্রস্ত ফ্লোরগুলোর কলাপসিবল গেট তালা দেওয়া হয়েছে। জানতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী শাহ ইমন। ইমন, সচিবালয় ভবনটি বর্তমানে কি অবস্থায় আছে আমাদেরকে জানাবেন। রিফাত, 10 দিন আগে আগুন লেগেছিল। আজকে 11তম দিনে এসে এই 7 নম্বর যে ভবনটিতে আগুন লেগেছিল সেই ভবনটি আজকে খুলে দেওয়া হয়েছে। যেহেতু প্রথম তলা থেকে 5ম তলা পর্যন্ত আগুনে কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, 6ষ্ঠ থেকে 9ম তলা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। সে কারণে লিফট বন্ধ থাকলেও যেহেতু বিদ্যুৎ সচল রয়েছে, সে কারণে 5ম তলা পর্যন্ত স্বাভাবিক কার্যক্রম আজকেই শুরু হয়েছে। এই ভবনের অন্যান্য যে বিভিন্ন মন্ত্রণালয়ের যে শাখাগুলি রয়েছে সেগুলোর কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা করা হয়েছে এবং স্বাভাবিকভাবে তারা অফিস করেছে। তবে 6ষ্ঠ তলায় এখনও গৃহায়ন ও গণপূর্তের এবং স্থানীয় সরকার বিভাগের কর্মীরা কাজ করছে। মূলত ধ্বংসস্তূপ সরানো হয়ে গেছে। এখন যে কাজগুলো চলছে, যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো ইন্টেরিয়র ডেকোরেশন আবার নতুন করে করা এবং স্বাভাবিক করে আনা। আর কিছুক্ষণ আগে শ্রম ও কর্মসংস্থান সচিব আমাদের ব্রিফ করেছে, এই বিষয়ে কথা বলেছেন। উনি বলেছেন যে এই ধ্বংসস্তূপের যে অবকাঠামোগত ক্ষতি হয়েছে সেগুলো নিরূপণের ক্ষতি নিরূপণ করার জন্য একটি কমিটি করে দেওয়া হয়েছে। আর আরেকটি কমিটি করা হয়েছে যে সমস্ত ফাইল এবং নথিপত্র আগুনে পুড়ে গিয়েছে সেগুলো কি পরিমাণ ক্ষতি হয়েছে বা কি ধরনের ক্ষতি হয়েছে সেটা নিরূপণ করার জন্য আরেকটি কমিটি করে দেওয়া হয়েছে। আর গৃহায়ন ও গণপূর্ত সচিব উনি জানিয়েছেন যে সর্বোচ্চ দিনরাত 24 ঘন্টা কাজ করে এই যে ক্ষতিগ্রস্ত ভবনগুলি রয়েছে সেগুলো সংস্কার কাজ এবং মেরামত কাজ করে স্বাভাবিকভাবে আবার কার্যক্রম শুরু করার জন্য যত দ্রুত সম্ভব তারা চেষ্টা করছে। তো শ্রম ও কর্মসংস্থান সচিব এবং গৃহায়ন সচিব দুজনই জানিয়েছেন যে তারা এই বিল্ডিংটিকে নতুন করে আবার নতুন করে সংস্কার কাজ যত দ্রুত সম্ভব করা যাবে। আর যে তদন্ত কমিটি হয়েছে তারা রিপোর্ট দেওয়ার পর সেই অনুযায়ী তারা আমাদের এক্স্যাক্টলি জানাতে পারবে যে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেই ক্ষতি নিরূপণ করার পরে। রিফাত, এই ছিল মোটামুটি সচিবালয়ের যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই ভবনের সর্বশেষ অবস্থা। জি মন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন পুলিশের 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর ব্যাচ থেকে অব্যাহতিপ্রাপ্তরা। রবিবার সচিবালয় এলাকায় কর্মসূচি পালন করেন তারা। শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ শেষ হওয়া 1 মাস আগে তাদের অব্যাহতি দেওয়া হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন তাদের অন্যায়ভাবে শৃঙ্খলা ভঙ্গের দায়ে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত চাকরিতে পুনর্বহাল করার দাবি জানান তারা। যে নাস্তা দেওয়া হয় পাসিং প্যাড বিরোধীতে, সেই নাস্তাতে আমাদের ছিল হচ্ছে ছোলামুড়ি। সে আমাদের বিরুদ্ধে অভিযোগ, আমরা সেই আমাদের জন্য যে বরাদ্দ করা নাস্তা ছিল আমরা সেই নাস্তা না খেয়ে আমরা মাঠে হইচই করেছি, বিশৃঙ্খলা করেছি। আমরা এটাও বলেছি সিসি ক্যামেরা ফুটেজ চেক করেন, কিন্তু আসলে তারা আমাদের মিথ্যা একটা নাটক সাজিয়ে আমাদের বের করে দেওয়া হয়েছে। অলমোস্ট হচ্ছে যে 500 জনের মতো পাসিং আউট প্যারেডে মিলিত হয়েছিলাম। সেখানে আমাদেরকে 252 জনকে একই অভিযোগে কেন 252 জনকে ডিসচার্জ করা হলো। সারদা একাডেমির ইতিহাসে এরকম প্রশিক্ষণ শেষে এরকম ক্যাডেটদেরকে অব্যাহতি দেওয়ার ইতিহাস একদম বিরল। এরকম কোনো ঘটনা 112 বছর ইতিহাস আর হয় না। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে। তার আগে আজ রাতে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন তিনি। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন ডিবিসি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত 8টায় রাজধানী গুলশানে খালেদা জিয়ার বাসভবনে এই বৈঠক হবে। এতে দলের চেয়ারপারসনের বিদেশ যাত্রার দিনক্ষণ সহ সার্বিক বিষয়গুলো চূড়ান্ত হবে। এর পাশাপাশি সিনিয়র নেতারাও তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। লন্ডনের জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসার সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলেও জানা গেছে। প্রায় 2 মাস লন্ডনে অবস্থান করবেন বেগম খালেদা জিয়া। লন্ডন থেকে দেশে ফেরার পথে তিনি সৌদি আরবে ওমরাহ পালন করতে পারেন বলেও আশা করা হচ্ছে।
রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা 4টি চাঁদাবাজির মামলা বাতিলের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। এর আগে গত 23 অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে 4টি মামলা বাতিল করে রায় দেয়। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাজধানীর গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির এই 4 মামলা দায়ের করা হয়েছিল। মামলা তারেক রহমান সাহেবের দেশে আসা না আসার সাথে সম্পৃক্ত না, কারণ জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে সিনিয়র অ্যাডভোকেট সহ আমাদেরকে সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন ওনার প্রত্যেকটা মামলায় যেন আইনগত প্রক্রিয়ায় মোকাবেলা করা হয়। অতএব মামলা আসা না আসার ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া বা কোনো প্রভাব বিস্তার করছে না। দেশবাসীর ভোটের বঞ্চনা খোঁচাতে কাজ করছে বর্তমান নির্বাচন কমিশন, বললেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তিনি বলেন, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ এই কমিশন। নির্বাচন ভবনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। মানুষের যে প্রত্যাশা, দেশবাসীর যে প্রত্যাশা এই সরকারের উপরে যেমন খুব বেশি, আমাদের কাছে এই প্রত্যাশাটা কিন্তু খুব বেশি। গতানুগতিক পন্থায় চিন্তার কোনো সুযোগ নাই এখন। আমাদের লক্ষ্য হচ্ছে, আমাদের কমিটমেন্ট হচ্ছে, জাতির প্রতি প্রতিশ্রুতি হচ্ছে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া, যেটা একদিন জাতি বঞ্চিত হয়েছে। আগামী নির্বাচনে আনসার বাহিনীকে দেখা যাবে ভিন্ন রূপে, জানালেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। জানান, রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব পালনে আনসার বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 49তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ভিডিপি দিবস উপলক্ষে সকালে গাজীপুরে জাতীয় সমাবেশে এসব কথা বলেন আনসার ভিডিপির মহাপরিচালক। এর আগে শফিপুরে আনসার ও ভিডিপির একাডেমিতে বেলুন ও পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করা হয়। পরে মহাপরিচালকের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে মহাপরিচালক বলেন, ন্যায়পরায়ণ ও বৈষম্যহীন কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় ভিডিপি সদস্যদের বাহিনীর সক্ষমতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। কোনো রাজনৈতিক ছত্রছায়ার বাইরে গিয়ে কিভাবে রাষ্ট্র এবং মানুষের জন্য ভূমিকা রাখা যায় সেই প্রশিক্ষণটা আমাদের কারিকুলামে সংযুক্ত করেছে। ইলেকশনের আগে এই আনসার এবং ভিডিপিকে একটা ভিন্ন রূপে দেখবেন, যে নিউট্রালি দে উইল প্লে দেয়ার রোল, যে জনগণ যেটা চায় ফেয়ার ইলেকশন এবং জোরালো ভূমিকা যে কোনো ধরনের অনিয়মের ক্ষেত্রে তাদেরকে সেই জায়গায় পাবেন। যমুনা রেল সেতুতে পূর্ণ গতিতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু করেছে। সকালে শুরু হয় এই ট্রেন চলাচল। যমুনা নদীর ওপর নির্মিত নতুন সেতু দিয়ে 60 থেকে 120 কিলোমিটার গতিবেগে ট্রেন চলাচল করছে। এ যাত্রায় কোনো রকম ত্রুটি দেখা না দিলে শিগগিরই আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। শুরুতে 40 থেকে 60 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে। গতি বাড়ানো হবে 120 কিলোমিটার পর্যন্ত। একযোগে ট্রেন চলাচল করায় উচ্ছ্বসিত প্রকল্প সংশ্লিষ্টরা। এর আগে গেল 26শে নভেম্বর সর্বোচ্চ 40 কিলোমিটার গতিবেগে সেতুতে পরীক্ষামূলক ট্রেন চালানো হয়েছিল। টেস্ট রান চলতেছে, 10 মিনিট পর পর একটা করে ট্রেন আসবে, 40 থেকে শুরু করে 120 পর্যন্ত স্পিড উঠবে। 7 বছর ধরে প্রজেক্টটা করতেছি, তো আমাদের আজকেই মনে হয় সবচেয়ে একটা আনন্দঘনপূর্ণ দিন। এতে আমরা খুব খুশি এবং আমরা আশা করি যে এই মাসের শেষের দিকে হয়তো এটা পুরোপুরি চালু হবে আর কি। গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে হতাহতের ঘটনায় সাতপন্থী নেতা শফিউল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে শরীয়তপুর পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। মামলা তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামানের নেতৃত্বে টঙ্গী পশ্চিম থানার একটি টিম তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার শফিউল্লাহ মামলার 9 নম্বর আসামি। গ্রেপ্তারের পর তাকে শরীয়তপুর থেকে টঙ্গী আনা হয়। লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট নিয়ে সমালোচনার ঝড়ে পড়া যুক্তরাজ্যের মন্ত্রী টিউলিপ সিদ্দিক এবার পদ হারানোর চাপে পড়েছেন। নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারলে তার পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দলীয় এমপি বব ব্ল্যাকম্যান। সম্পত্তি নিবন্ধকের
দপ্তরের এক নথির বরাত দিয়ে লন্ডনের ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে 2004 সালে টিউলিপ সিদ্দিক লন্ডনের কিংস ক্রসের কাছে বিনামূল্যে 2 বেডরুমের একটি ফ্ল্যাট বুঝে নেন। লেবার পার্টির এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আওয়ামী লীগ সংশ্লিষ্ট আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফের থেকে বিনামূল্যে ফ্ল্যাটটি নেওয়ার অভিযোগ উঠেছে টিউলিপের নামে। যদিও ওই অভিযোগকে অস্বীকার করে টিউলিপ জানান ফ্ল্যাটটি তাকে তার বাবা মা উপহার দিয়েছিলেন। গেল 24 ঘণ্টায় ফিলিস্তিনের গাজা জুড়ে 30টি হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় একই পরিবারের 11 জন সহ মোট 70 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ভোরে আল গাউল পরিবারের বাড়িতে বিমান হামলা চালানো হয়। এতে পরিবারটির 7 শিশু সহ সবাই নিহত হয়েছে। বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, হামলায় বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা রয়েছেন। উদ্ধার কাজ চালাচ্ছেন স্থানীয় বাসিন্দারাও। এদিকে হুথি গোষ্ঠী পরিচালিত আল মাসিরাহ টিভি বলছে, ইয়েমেন উত্তর পশ্চিমাঞ্চলে হামলা চালাচ্ছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সেনারা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেই সঙ্গে থাকুন।